বারিধারায় পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা। অভিযুক্ত কাউসার 7 দিনের রিমান্ডে। এমপি আনার হত্যা তদন্তে সিয়ামকে নিয়ে তল্লাশিতে ভারতের সিআইডি। কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড় উদ্ধার। দুদকে যাবেন না বেনজিরের স্ত্রী মেয়েরাও, সময় চেয়ে চিঠি। যে কোনো দুর্নীতি তদন্ত করার অধিকার রাখে কমিশন, জানালেন আইনমন্ত্রী। কর্পোরেট ট্যাক্স সহ জমি নিবন্ধনের খরচ 7% করার দাবি রিহ্যাবের। বাজেটে আবাসন খাতে দৃশ্যমান নয় নীতি সহায়তা। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার চাদরে মোড়ানো দিল্লি, যোগ দেবেন বিশ্ব নেতারা। এবং টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণাজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা। হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিকালের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য। এই সময় গুলিবিদ্ধ হন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা হয়েছে, আর অভিযুক্ত কনস্টেবল কাউসারকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ফিলিস্তিন দূতাবাসের সামনের সড়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হন। এ সময় রাস্তায় পড়ে থাকা মনিরুলকে দেখতে গেলে জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেনকেও গুলি করেন কনস্টেবল কাউসার। তাৎক্ষণিকভাবে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। ডিউটি শেষ করে যাচ্ছিল, তো হঠাৎ করে এই সাইকেল নিয়ে যাচ্ছে, এখন একটা পুলিশ পড়ে আছে ওই বাড়িধারা। তো জিজ্ঞেস করতেছে যে ভাই এখানে রুগী পুলিশ পড়ে আছে কেন? এটা কম মাত্র ওকে গুলি করছে। ওকে গুলি করার পরে তার শুনছি যে ওর হাতে করছে, পেটে করছে, আর হচ্ছে পায়ে মনে হচ্ছে। তো এটা করার পরে ও ওইভাবে পড়ে আসছিল। পড়ে যাওয়ার পর পাশে হয়তো এম্বাসির হয়তো 2টা পুলিশ ওকে নিয়ে তারপরে এখানে আসছে। রাত 11:15টার দিকে মনিরুলকে গুলি করে হত্যা করার পর অসংলগ্ন অবস্থায় ঘুরতে থাকেন কাউসার। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুক্ষণ পরই ঘটনাস্থলে আসেন পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে সংগ্রহ করেন আলামত। আইজিপি জানান, অন্তত 20 রাউন্ড গুলি করেছেন ঘাতক কাউসার। তবে কেন তিনি নৃশংস হয়ে ওঠেন তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি। তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না। সব জায়গাতেই আমাদের লোক ছিল এবং আমাদের লোকেই যেহেতু এটা করেছে, আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কনস্টেবল জানান, কয়েক মাস আগে দূতাবাস এলাকায় ডিউটি রোস্টার পরিবর্তন হওয়ার পর থেকে রাত ও দিনে অন্তত 16 ঘন্টা ডিউটি করতে হয় তাদের। এতে অনেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। এই ঘটনার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে মনে করছেন তারা। পুরো জিনিসই আমরা খতিয়ে দেখব, তখন আমরা বলতে পারব। এদিকে নিহত মনিরের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিন দূতাবাসের সামনে মর্মান্তিক এই ঘটনার সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। ফুটেজে পুলিশ কনস্টেবল কাউসারকে এলোপাতাড়ি গুলি করতে দেখা যায়। এই ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ। এজন্য উদ্যোগ নিতে চীনকে আহ্বান জানিয়েছে ঢাকা। সম্প্রতি বেইজিংয়ে ফরেন অফিস কনসালটেশনে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডিংকে এই অনুরোধ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জানান, জাপানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকেও একই অনুরোধ করেছেন তিনি। মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে 2017 সালে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। আগেও ছিল লাখের বেশি। মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও 7 বছরের ব্যবধানে রোহিঙ্গারা হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে একে তো কমছে বিদেশি অর্থ সহায়তা, তার উপর রোহিঙ্গা ক্যাম্পে নানান সশস্ত্র গোষ্ঠীর অবস্থানও গোপন নয়। ক্যাম্পের আধিপত্য নিয়ে আরসা, আরএসও, এআর এর মতো দলগুলোর অন্তর্কোন্দলে এ পর্যন্ত খুন হয়েছে 200-র বেশি। নানা অপরাধেও জড়িয়ে পড়ছে তারা। এই বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মানছে সরকার। তবে এখনো তা রয়ে গেছে আলোচনার টেবিলে। চীন ত্রিপক্ষীয় সমন্বয়ের আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি কিছুই। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ যেন সেই অচল অবস্থাকে আরো বাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলো মিয়ানমার সেনার কাছ থেকে দখলে নিয়েছে আরাকান আর্মি। তাই প্রত্যাবাসনের আলোচনা কার সাথে হবে সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। তবে সম্প্রতি বেইজিংয়ে বাংলাদেশ চীন ফরেন অফিস কনসালটেশনে পররাষ্ট্র সচিব অনুরোধ করেছেন, আলোচনা যার সাথেই হোক, চীন যেন প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, অর্থাৎ তাদের যে লেভারেজ আছে বা তাদের যে সম্পর্ক রয়েছে নেপিডোর সাথে এবং বিভিন্ন যে ইনসার্জেন্সি আউটফিটগুলো আছে, ইনক্লুডিং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, তার একটা অংশ হচ্ছে আরাকান আর্মি। তো তাদের সাথে যতটুকু লেভারেজ আছে সেটা ব্যবহার করে যেন এই যে এখন যে কনফ্লিক্টের যেটা চলছে তার মাত্রাটা যেন কমানো হোক এবং একটা সিজ ফায়ার ইমিডিয়েটলি যেন করতে পারে, সেই ব্যাপারে তাকেও রিকোয়েস্ট করেছে। মিয়ানমারের জন্য জাপানের বিশেষ দূতের সাথে ঢাকায় এক বৈঠকে একই বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব। যে আরাকান আর্মির সাথে যে টাটমাটাওয়ের যে সিজ ফায়ার, সেটা কিন্তু সাসাকাওয়া সাহেবই অর্গানাইজ করেছিলেন। তো এবারও উনি যাতে হাল ছেড়ে না দেন সেটা আমি ওনাকেও অনুরোধ করেছি, যাতে সবাই মিলে প্রচেষ্টা নিয়ে যাতে অন্তত এই যুদ্ধ বা যে কনফ্লিক্ট সেটা যেন থামানো যায় এবং ওখানের পরিস্থিতি যাতে উন্নত করা যায় এবং যাতে করে আমাদের যে আসল উদ্দেশ্য যে রিপ্যাট্রিয়েশন সেটাতে আমরা মনোনিবেশ করতে পারি। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোরও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করে বাংলাদেশ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। চলমান অস্থিরতায় মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া 134 বিজিপি ও সেনা সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারে বিভিন্ন সময়ে কারাভোগ করা 45 জন বাংলাদেশিকেও ফেরত দিয়েছে মিয়ানমার। রোববার সকালে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে এই প্রক্রিয়া শুরু হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, হস্তান্তর প্রক্রিয়া শেষে 134 জন মিয়ানমারের সীমান্ত রক্ষীকে একটি টাগ বোটে করে বার্মার জাহাজে তুলে দেওয়া হয়। এরই মধ্যে জাহাজ থেকে 45 জন বাংলাদেশিকে বুঝে নেওয়া হয়েছে। এর আগে 15 ফেব্রুয়ারি প্রথম দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 330 জন মিয়ানমারের বিজিপি সেনা ও সরকারি কর্মকর্তাদের ফেরত পাঠানো হয়। দ্বিতীয় দফায় 25 এপ্রিল 288 জন আশ্রিতদের ফেরত দেয় বাংলাদেশ। বিনিময়ে সে দেশে কারাভোগ করা 173 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। এমপি আজিম হত্যায় তল্লাশিতে গিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু হাড়। নিউটনের ভাঙনের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়ের বিষয়ে সিয়ামের দাবি, এসব হাড় মৃত সংসদ সদস্য আনারের। রোববার সকালেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সিয়ামকে নিয়ে ভাঙড়ের সাতুরিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালানো হয়। তাতে উদ্ধার হয়েছে বেশ কিছু মানুষের হাড়। সঙ্গে ছিল ভারতীয় নৌসেনা এবং কোস্টাল বাহিনী, কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবেলা টিম। সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হাড়। হাড়ের পরিচয় জানতে ফরেনসিক পরীক্ষা করা হবে। গতকালই উত্তর 24 পরগনার বারাসাত কোর্টে তোলা হয়েছিল সিয়াম হোসেনকে। বিচারকের নির্দেশে 14 দিন পুলিশের রিমান্ড পায় সিআইডি। এদিকে এমপি আনার অপহরণ মামলায় আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বেনজিরের পথেই হাঁটলেন তার স্ত্রী জিসান মির্জা ও 3 মেয়ে। দুদকের তলবে হাজিরের জন্য সময় চেয়ে আবেদন করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান।
রোববার সকাল 10টায় তাদের দুদকে হাজির হওয়ার দিন ধার্য ছিল। এর আগে 15 দিন সময় চেয়ে দুদকে আবেদন করেন বেনজির আহমেদ। 23 জুন তাকে পুনরায় হাজির হওয়ার জন্য নোটিশ জারি করে দুদক। তবে বিএনপি পন্থী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের দাবি, দুদক গায়েবী চিঠির ভিত্তিতে বেনজিরের সময় বাড়াচ্ছে। আদৌ কোনো আইনজীবী সময় চেয়ে আবেদন করেছেন কিনা তা স্পষ্ট নয়। গেল এপ্রিলে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে দুদক। বেনজির এবং তার পরিবার সময়ের আবেদন দিয়েছে। বেনজিরের আবেদনটি আমলে নিয়ে আগামী 23 তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করেছে। এটা ইটস এ পার্ট অফ অনুসন্ধান, এটা অনুসন্ধানের অংশ বিশেষ। এখন যদি কেউ গায়েবী মন্তব্য করে সেখানে তো আমার বলার কিছু নেই। এটা একটা অযাচিত অনেকটা হস্তক্ষেপের শামিল। উনি পলিটিক্যালি ব্যাপারটায় দেখছেন, বিষয়টি তো পলিটিক্যাল না। বিষয়টি হলো একজন প্রাক্তন আইজিপির বিরুদ্ধে যথেষ্ট তথ্য উপাত্ত পাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন আবেদন করে আদালতে জব্দ করেছে, সম্পত্তি প্রয়োগ করেছে এবং তার উপর গত বৃহস্পতিবার রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করেছে। সরকারি কর্মকর্তাদের যে কোনো দুর্নীতি তদন্ত স্বাধীনভাবে করার অধিকার রাখে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। দুর্নীতি করলে সরকারি চাকরিজীবীদের কোনো ছাড় নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করছে তাদের বিষয়গুলো বিবেচনায় নিতেও বিচারকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। আরও বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা না গেলে আইন ও বিচার বিভাগ অর্থহীন। ঋণ কমানোর অন্যতম উপায় হচ্ছে অর্থ ঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা। আপনারা অবগত আছেন, বর্তমানে ঢাকায় 4টি অর্থ ঋণ আদালত সহ দেশের প্রতিটি বিভাগ ও জেলায় অর্থ ঋণ আদালত অতিরিক্ত দায়িত্ব সহ গঠন করা হয়েছে এবং এগুলোতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। আমরা জানি, অর্থ ঋণ আদালতের মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা হলে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ অনাদায়ী থেকে যায়। উল্টো মামলাগুলোর পেছনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর যেমন ব্যয় হয়, তেমনি কালো টাকা সাদা করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, তাহলে তিনিও কি দুর্বৃত্ত? বিএনপির উদ্দেশ্যে এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথ সভায় তিনি বলেন, দলটির কর্মসূচি হাস্যকর, আন্দোলনে সফল না হলে নির্বাচনে সফল হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, আজিজ বেনজিররা দুর্নীতি করে ছাড় পাবে না, তারা আওয়ামী লীগের কেউ না। বেগম খালেদা জিয়াও বলেছে সাদা করেন, তাহলে তারা বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এবারের বাজেটে জনগণের সমস্যা সমাধানের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউট্যাব আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার স্বার্থে দেশ বিক্রি করে দিয়ে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করছে। বিএনপির পক্ষে একা সবকিছু বদলে দেওয়া সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে। প্রতিটি ব্যক্তির ওপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এই দেশের হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়, আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই, তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যা যা করা করেছে। আবাসন খাতকে গতিশীল করতে জমির রেজিস্ট্রেশন খরচ কমানোর পাশাপাশি সিঙ্গেল ডিজিট ঋণ সুবিধা চালুর দাবি জানিয়েছে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব। রোববার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। রিহ্যাব জানায়, জমির রেজিস্ট্রেশন খরচ কমালে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহী হবে।
গেইন ট্যাক্স, স্ট্যাম্প ফি সহ এখন নিবন্ধন খরচ 22% পরিশোধ করতে হয়, যা 7% নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, খরচ কমানো গেলে এই খাতে রাজস্ব আদায় আরও বাড়বে। স্বল্প মধ্যবিত্তদের নাগরিকদের জন্য হাউজিং লোন সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আবাসন খাতকে গতিশীল করার জন্য সরকারের যে ধরনের নীতি সহায়তা দরকার ছিল তা বাজেটে দৃশ্যমান নয়। নিউজ 24 বিকালের সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরও খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। মন ভরা স্বাদে করা স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 বিকালের সংবাদ। 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু করেছেন সংসদ সদস্যরা। আজ সকাল 11টায় অধিবেশন শুরুর কিছুক্ষণ পর স্পিকার সংসদ সদস্যদের আলোচনার অনুমতি দেন। প্রথম দিনই দুপুর পর্যন্ত সরকারি দলের বেশ কয়েকজন সদস্য আলোচনা করেন। এতে তারা বাজেট প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন। তবে বিদ্যুতের আসা যাওয়া নিয়েও সমালোচনা করেন কেউ কেউ। একই সাথে স্থানীয় কিছু সমস্যার দিকেও স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীদেরও দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্যরা। রীতি অনুযায়ী সাধারণ আলোচনা শেষে বাজেট প্রস্তাব পাশ করবেন সংসদ সদস্যরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে একটি অত্যন্ত গর্বিত জাতি হিসাবে আজকে আমরা সমস্ত পৃথিবীতে আমরা সমাদৃত। যে ব্যাটারি চালিত এই বিদ্যুতের সারা বাংলাদেশে সিংহভাগ কিন্তু খরচ হয়ে যায় ব্যাটারি চালিত এই ইজি বাইকের জন্য। ওইটা দরকার আছে, কিন্তু এটাকে আপনি এই রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে এবং এদেরকে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিদ্যুৎ দিয়ে চালাইলে আপনি এই বিদ্যুতের সমস্যা দূর করা যাবে বলে আমি মনে করি না। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। এর আগে গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার পুলিশ চারদিকে উঁচু দেয়াল ঘেরা সিসি ক্যামেরা লাগানো দোতলা বাড়িটির চারপাশ ঘিরে ফেলে এবং অভিযান চালায়। এই সময় আগ্নেয়াস্ত্র, গুলি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। সন্ধ্যার পর অভিযান বন্ধ রাখা হয়। তবে সকালে বোমা বিশেষজ্ঞ দল ঢাকা থেকে পৌঁছানোর পর চূড়ান্ত অভিযান শুরু হয়। গত শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ওই এলাকায় জঙ্গি আস্তানা থাকার খবর পায় পুলিশ। এর ভিত্তিতে নেত্রকোনা সদর থানার একদল পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান চালায়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল 8টা থেকে দেশের 19 উপজেলার ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে এক উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। সকাল থেকে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। পিরোজপুর মঠবাড়িয়ার নাগরাভাঙা কেন্দ্রে দোয়াত কলম মার্কার সমর্থক আব্দুর রহমানকে মারধরের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মীর বিরুদ্ধে। এই ধাপে রাঙামাটির বাঘাইছড়িতে ভোট দেওয়ার কথা থাকলেও বিশৃঙ্খলার আশঙ্কায় তা আবারও স্থগিত করা হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সোনা ও রূপার অলংকার বিক্রির ক্ষেত্রে বিদ্যমান মূল্য সংযোজন কর বা ভ্যাট
5% থেকে কমিয়ে 3% নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রোববার রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। বাজুস বলছে, ভ্যাট হার কমিয়ে আনলে জুয়েলারি খাত থেকে সরকার প্রায় 1000 কোটি টাকা রাজস্ব আহরণ করতে পারবে। সঠিক নীতিমালার অভাবে দেশের জুয়েলারি খাত পিছিয়ে পড়ছে বলেও দাবি সংগঠনটির। এদিন আয়কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত 15টি প্রস্তাব তুলে ধরে তা পুনর্বিবেচনার দাবি জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এই সময় হয়রানির সংস্কৃতি থেকে এনবিআরকে বেরিয়ে আসারও আহ্বান জানায় বাজুস। গোল্ড রিফাইনারি বা স্বর্ণ পরিশোধনাগার শিল্পে 10 বছরের জন্য কর অবকাশ বা ট্যাক্স হলিডে প্রদানের প্রস্তাব করা হলো। সোনার অলংকার প্রস্তুত করার উদ্দেশ্যে আমদানিকৃত কাঁচামাল ও মেশিনারিজের ক্ষেত্রে সকল প্রকার শুল্ক কর অব্যাহত প্রদান সহ 10 বছরের ট্যাক্স হলিডে প্রদানের প্রস্তাব করা হলো। স্মার্ট বাংলাদেশের নিউক্লিয়াস হিসেবে কাজ করবে তথ্য প্রযুক্তি খাত। তাই শুধু কয়েকটি সেবার উপরে নয়, কর অব্যাহতি দিতে হবে এই খাতের সব সেবার উপরে। সকালে রাজধানীর কাউরান বাজারে প্রস্তাবিত 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেট নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের বাজেট প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। প্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের পক্ষ থেকে 3 বছরের জন্য কর অব্যাহতি দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, দেশের ক্লাউড সার্ভিস ও ওয়েব হোস্টিং বাজার বৃদ্ধির পথে। নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নিউজ 24 বিকালের সংবাদে আরও একবার স্বাগতম। এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি পৌঁছেছেন একাধিক দেশের রাষ্ট্রনেতা। প্রস্তুত রাষ্ট্রপতি ভবন, দিল্লি জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নতুন মন্ত্রিসভায় অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছে বিজেপি। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে সকালে মহাত্মা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7:15 প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মোদী। মোদীর পাশাপাশি তার মন্ত্রীরাও শপথ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু সহ দেশ বিদেশের প্রায় 8000 বিশিষ্টজন। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, প্রধানমন্ত্রীর পরে নতুন মন্ত্রিসভার অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর শপথ নেবেন। আর এই 4 মন্ত্রণালয় নিজের হাতে রাখছে বিজেপি। আর নতুন মন্ত্রিসভায় 2টি পূর্ণ মন্ত্রী পদ পাচ্ছে নীতিশ কুমারের জেডিইউ। এদিকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি পাচ্ছে আরও 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব। মাসুদ রানা, নিউজ 24। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। 4 জিম্মিকে উদ্ধারে শনিবার শিবিরটিতে ব্যাপক হামলা চালিয়ে অন্তত 210 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে অন্তত 4 শতাধিক। এদিকে হামাসের হাতে আটক বাকি জিম্মিদেরও উদ্ধারের অঙ্গীকার করেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেদের জিম্মি মুক্তি ও শত্রুকে পরাস্ত করতে মানবিকতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে ইসরায়েল। শনিবার অবরুদ্ধ গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে তীব্র হামলায় একদিনে 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী। নুসেইরাত শরণার্থী শিবির সহ অঞ্চলটির বিভিন্ন স্থানে হামলায় আহত হন 4 শতাধিক মানুষ। এ হামলা যুদ্ধক্লান্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। এদিন অভিযান চালিয়ে হামাসের হাতে আটক 4 জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের সাথে দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষাৎ শেষে যুদ্ধবাজ এই নেতা দাবি করেন,
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসি যুদ্ধাপরাধ করেছে। তাদের হাতে আটক বাকি 120 জিম্মিকেও উদ্ধারের প্রতিজ্ঞা করেন তিনি। আটক জিম্মিদের উদ্ধারে অসাধারণ উদ্ধার অভিযান চালিয়েছে ইসরায়েল। এর জন্য সর্বোচ্চ মাত্রার চতুরতা এবং সাহসের প্রয়োজন ছিল। অতুলনীয় উপায়ে নিজেদের অভিযান সম্পন্ন করেছে তারা। এইদিকে বর্বরচিত হামলার পরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হামাস নেতা ইসমাইল হানিয়া। একই দিনে জাতিসংঘের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে মার্কিন ভেটো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 গ্রুপ। নিবির আমিন, নিউজ 24। এবারে খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা। আয়ারল্যান্ডের সাথে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত, আর অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে হেরে ব্যাকফুটে পাকিস্তান। সুপার 8-এর পথ মসৃণ করতে মরিয়া দুই দলই। ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা, যার জন্য গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা থাকেন উদ্গ্রীব। গত 10 বছরে আইসিসির ইভেন্ট ছাড়া দু দলের ম্যাচ দেখার সুযোগ পাননি ভক্তরা। এবার টি-20 বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ আরও একবার দেখার অপেক্ষায়। সুপার সানডের বিগ ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শক্তি সামর্থ্য পরিসংখ্যান ছাপিয়ে দু দলই চাইবে জয় নিয়ে মাঠ ছাড়তে। দুই দলের বোলিং শক্তি অনেকটাই কাছাকাছি। ভারত দলে বুমরা, সিরাজ, আশদীপদের সাথে আছেন জাদেজা, অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদবের মতো স্পিনাররা। 3 ডিপার্টমেন্টের মধ্যে ফিল্ডিংয়ে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। দুই দলের ব্যাটিংয়ের তুলনা করলেও এগিয়ে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ত যেখানে অপ্রতিরোধ্য, সেখানেই বাবর, রিজওয়ানরা নিয়মিত রান পেলেও প্রশ্ন রয়েছে স্ট্রাইক রেট নিয়ে। পাকিস্তান প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুঃস্বপ্নের মতো। পরিসংখ্যানেও ভারতের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। ওয়ানডে কিংবা টি-20 বিশ্বকাপ এক পেশে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। যে কোনোভাবেই এবার হারের বৃত্ত ভাঙতে মরিয়া বাবররা। টি-20তে এখন পর্যন্ত 12 বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। ভারতের জয় 8টিতে আর পাকিস্তানের জয় 3 ম্যাচে, একটি টাই হয়। আর টি-20 বিশ্বকাপে 7 বার দেখা হয়েছে দু দলের, যেখানে ভারতের জয় 6টিতে, পাকিস্তানের 1টিতে। বিশ্বকাপের হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য টিকিটের মূল্য আকাশচুম্বী। সর্বনিম্ন $300 বা 30,000 টাকার বেশি খরচ করে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, যেখানে সর্বোচ্চ দামের টিকিট বিক্রি হয়েছে $10,000 বা প্রায় 12 লাখ টাকায়। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃষ্টি। ভারত পাকিস্তানের ম্যাচে পুরো দিনই নিউ ইয়র্কে 51% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর সেটা হলে কপালে হাত উঠবে পাকিস্তান দলের সাথে ক্রিকেট ভক্তদের। সুখন সরকার, নিউজ 24। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সোমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা প্রোটিয়া ম্যাচেও ধরে রাখতে চাইবে তারা। উইনিং কম্বিনেশনও ভাঙতে চাইবে না দলটি। অন্যদিকে টানা 2 জয়ের সুপার 8-এর পথ মসৃণ করা দক্ষিণ আফ্রিকাও চাইবে জয়ী হতে। দুই দলের ম্যাচ শুরু সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায়। লাল সবুজের বাংলাদেশ, একটি দেশ, একটি পতাকা। সে পতাকাকে প্রতিনিধিত্ব করতেই বিশ্বমঞ্চে মাঠে নামে বাংলার ছেলেরা। হারলে সমালোচনা বাড়ে, বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের আক্ষেপের অনলে পুড়তে হয়। কিন্তু জয় পেলেই সবকিছুই বদলে যায়। হারতে হারতে আত্মবিশ্বাস তলানিতে যাওয়া বাংলাদেশ লাইফলাইন পেয়েছে শ্রীলঙ্কাকে হারিয়ে। এবার মিশন দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ খেলতে ডালাস থেকে নিউ ইয়র্কে তারা। দেশ সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের মুখেও চওড়া হাসি। হাসতে হাসতেই বাস থেকে নামলেন। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা সাকিব আল হাসানকে দেখা গেল বিমর্ষ। সৌম্য সরকার, শূন্য সরকারের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায়। হৃদয় রিশাদরা ধরে রাখতে চান ধারাবাহিকতা। যদিও প্রোটিয়াদের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পরিসংখ্যান বাংলাদেশের জন্য সুখকর নয়। 8 দেখায় একটিও জয় নেই শান্ত সাকিবদের। এবার সেই ধারা ভাঙতে চায় তারা। কিন্তু এরই মধ্যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 22 গজ সঙ্গে আউটফিল্ড নিয়ে চলছে সমালোচনা। সেটাই ভয়ের কারণ। যদিও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এই মাঠেই খেলেছিল তারা।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। পেসারদের আধিক্য থাকায় 3 পেসারের সঙ্গে পার্ট টাইমার সৌম্য সরকারকেও বলাতে দেখা যেতে পারে। ব্যাটিংয়ে টপ অর্ডাররা ফর্মে ফিরলে সোনাই সোহাগা, সঙ্গে আরও একবার হৃদয় মাহমুদুল্লাহ লিটনদের জ্বলে ওঠার অপেক্ষায়। গ্রুপ পর্বে টানা 2 জয়ে সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এবার জয়ের ধারাবাহিকতাও ধরে রাখতে চাইবে তারা। প্রোটিয়াদের বোলিং লাইন আপও রয়েছে দারুণ ছন্দে, ব্যাটাররাও প্রয়োজনের দিনে জ্বলে উঠতে পারে। টি-20 ক্রিকেটে ছোট দল বড় দল বলে কিছুই নেই। ম্যাচ ডেতে যারা ভুল কম করবে তারাই বিজয়ের হাসি হাসবে। এবার দেখার অপেক্ষায় 2 দলের মাঠের লড়াই। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 বিকালের সংবাদে। আর সংবাদে বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।